আজ আমি তোমাদের এক্সপ্লেন করব 2026-এ মুক্তি পাওয়া দিস ইজ নট এ টেস্ট মুভির গল্প নিয়ে, যেখানে পুরো শহরেই হঠাৎ করে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে। আর জম্বিদের হাত থেকে বাঁচার জন্য কলেজের কিছু ছাত্রছাত্রীরা একটা স্কুলের মধ্যে আশ্রয় নিয়ে নেয়। এরপর শেষ অবধি সবাই কি জম্বিদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে সার্ভাইভ করতে পেরেছিল কিনা দেখবো আজকের গল্পে। আর একটা কথা, মুভিটা পেতে আমার 5 ঘন্টা সময় লেগে গিয়েছিল, তাই তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো। তাই ভিডিওতে একটা লাইক তো দিতেই পারো। তো গল্প শুরু হয় একটা ছোট শহরকে দেখিয়ে, যেখানে স্লোন নামের একটি মেয়ে তার বাবার সাথেই থাকতো। স্লোন খুবই উদাসীন হয়ে থাকতো, কেননা 3 মাস আগে তার বড় বোন লিলি তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। স্লোনের বাবা বদমেজাজি স্বভাবের ছিল, তাই তিনি সবসময় 2 মেয়েকে বকাচকা করত। এই কারণেই লিলি ঘর ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু এখন যেহেতু স্লোন বাড়িতে একা, তাই বাবা সমস্ত রাগ স্লোনের উপরই ঝাড়ত। আজকেও কলেজে যাওয়ার আগে তিনি স্লোনকে বোঝাচ্ছিল যে তুমি আমার কথা সব সময় মেনে চলবে, আমি যা বলবো তুমি তাই করবে। তোমার বড় বোনের মতো ঘাড়তেরা হয়ে এই ঘর ছেড়ে যাওয়ার কথা মাথায়ও আনবে না। স্লোনের কাছে এসব যেন পান্তা ভাত, কেননা প্রতিদিনই বাবা তাকে এগুলো কথাই বলতো, তাই সে তার বাবার কথায় তেমন পাত্তা দিচ্ছিল না। সে শুধু অপেক্ষা করছিল কখন সে নাস্তা শেষ করে কলেজের জন্য বেরিয়ে পড়বে। প্রতিদিনের মতো এই দিনটিও একটি সাধারণ দিনই ছিল, কিন্তু তখনই দুজনে ঘরের বাইরে কারো আওয়াজ শুনতে পায়, যেটা ছিল মানুষের চিৎকার করার শব্দ। দুজনের মাথায় আসছিল না যে বাহিরে কে চিৎকার করছে। বাইরে যায় আর দেখতে পায় যে মানুষ একে অপরকে মারছে, তা আবার জন্তু জানোয়ারের মতো। বাবা বুঝতে পারছিল না যে আসলে এসব কি হচ্ছে। কিছুক্ষণ পর বাবা যখন ভেতরে আসে, স্লোন দেখে বাবার শার্টে রক্ত লেগে আছে। তাই সে বাহিরে যায় যে কি হয়েছে দেখতে, আর দেখে বাহিরে প্রত্যেকটা মানুষ ছুটোছুটি করছে, একে অন্যকে কামড় দিচ্ছে। তখনই তার সামনে পাশের বাড়ির একজন প্রতিবেশী আসে, আর সে রক্তাক্ত অবস্থায় স্লোনকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। ধীরে ধীরে সে তার কাছে আসতে শুরু করে, তাই বাবা দ্রুত স্লোনকে টেনে ভেতরে নিয়ে আসে আর দরজা বন্ধ করে দেয়। কিন্তু জম্বি মহিলা দরজা ভেঙে ফেলার চেষ্টা করছিল। বাবা বুঝতে পারে হয়তো এই মানুষগুলো এখন আর স্বাভাবিক নেই। আসলে এই শহরে একটি ভাইরাস ছড়িয়ে পড়েছিল, আর যারা এই ভাইরাসের কবলে পড়েছিল তারা জম্বি হয়ে যাচ্ছিল, এবং তারা বেঁচে থাকা মানুষদের হয় মেরে ফেলছিল অথবা তাদের জম্বি বানিয়ে দিচ্ছিল। স্লোনের বাবা তাকে বলে তুমি নিচে বেসমেন্টে চলে যাও। স্লোন বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। তখনই সেই মহিলা তাদের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। স্লোন যেহেতু জানালার কাছেই ছিল, তাই জম্বি মহিলা তার দিকে আসতে শুরু করে। তাই বাবা সেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে আর একটা কাঁচের টুকরো দিয়ে তাকে মেরে ফেলে। স্লোন চোখের সামনে এই সব কিছু দেখে বিশ্বাস করতে পারছিল না যে এসব কি হচ্ছে। তখন সে দেখে তার বাবার হাতেও কেউ কামড়ে দিয়েছে, তাই সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাবা চিৎকার করে তাকে বাহিরে যেতে বারণ করে, কিন্তু বাবার কথায় সে একদম পাত্তা দেয় না। কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে এখন সে কোথায় যাবে। এদিকে পুরো শহরে সবাই জম্বি হয়ে গিয়েছে, আর তারা স্লোনকে দেখে তার পিছু করতে শুরু করে। বাবার বাড়ি থেকে বেরোনোর পর স্লোন তার কলেজের দিকেই ছুটছিল, কারণ তার মনে হয়েছিল যে হয়তো সে তার কলেজে নিরাপদ থাকতে পারবে, কেননা তার কলেজ লোকালয় থেকে একটু দূরে ছিল। কিন্তু কলেজ পর্যন্ত পৌঁছানোর রাস্তা তার জন্য একদমই সহজ ছিল না, কারণ পুরো শহরেই ততক্ষণে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল, আর প্রত্যেকটা মানুষ একে অন্যকে মেরে ফেলছিল আর তাদের কাঁচা চিবিয়ে খাচ্ছিল। কোনোভাবে স্লোন দৌড়াতে দৌড়াতে একটি বাড়ির কাছে যায়, আর সেখানে তার দেখা হয় ক্যারি আর রিজের সাথে। এই দুজনও তার ক্লাসমেট ছিল। রিজ আগে থেকেই স্লোনকে পছন্দ করত, যেটা স্লোনও কিছুটা বুঝতে পারত। স্লোনের মতো এই দুজনও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নিরাপদ জায়গা খুঁজছিল। তাই এবার 3 জন সামনের দিকে ছুটে এগিয়ে যেতে শুরু করে, আর পথে তাদের নজর পড়ে গ্রেস আর তার বোন ট্রেসের ওপর, যারা কিনা তাদের মা জেনিফার মিলে একসাথে বাঁচার জন্য লড়াই করছিল। এরপর সবাই সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে থাকবে, তাই এবার সবাই সামনে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু জম্বিরা তাদের উপর হামলা করার চেষ্টা করে। এরপর জম্বিদের সাথে লড়াই করে সবাই একটি বাড়িতে ঢুকে পড়ে। ক্যারি নিজেকে সবার সামনে লিডার মনে করছিল। সে সবাইকে বলে আমাদের নিচের রুমে থাকা উচিত, কেননা যদি আমরা কাউকে এদিকে আসতে দেখি তাহলে যেন আমরা দ্রুত এই বাড়ি থেকে পালিয়ে যেতে পারি। কিন্তু জেনিফার সবাইকে বুঝিয়ে বলে আমরা যদি ওপরের রুমে থাকি তখন কেউ নিচ থেকে আসছে কিনা এটা আমরা সহজেই দেখতে পারবো, আর তখনই আমরা ওপরের জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে যেতে পারবো। এই কথা শুনে ক্যারি মানতে চায় না, তাই ক্যারি আর জেনিফারের মধ্যে তর্ক শুরু হয়। জেনিফার তাকে বোঝায় যে যতক্ষণ আমি এখানে আছি আমি এখানকার লিডার হয়ে থাকবো, আর তোমরা ঠিক তেমনটাই করবে যেমনটা আমি চাইবো। ক্যারির খুব রাগ হচ্ছিল, কিন্তু ভেবে দেখে এই অবস্থায় শান্ত হওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই সে আর কিছু বলে না।
এভাবে অনেকটা সময় কেটে যায়। সবার মনে হয় যে সব কিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কারো পায়ের শব্দ পায়। এরপর তারা দেখে যে জম্বি সিঁড়ি বেয়ে ওপরের রুমে চলে এসেছে। ক্যারির পরামর্শ একদম সঠিক ছিল, তাদের নিচের রুমেই থাকা উচিত ছিল, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে। তাই সবাই নিজেদের প্রাণ বাঁচাতে কোনোভাবে বাইরে বেরিয়ে পড়ে আর দৌড়তে শুরু করে। জম্বিরা তাদের পিছু পিছুই আসছিল। জেনিফার একটু পিছিয়ে পড়েছিল, তাই জম্বিরা তাকে ধরে ফেলে। ফলে সবাই বেঁচে যায়, কিন্তু জেনিফার আর বাঁচতে পারে না। আর গ্রেস ও ট্রেস নিজেদের চোখের সামনে মাকে মরতে দেখে ভীষণ কষ্ট পায়, কিন্তু এই বেচারারা করবেই বাকি। এরই মধ্যে যখন জেনিফারও জম্বি হয়ে যায়, তখন সে স্লোনের ওপর হামলা করে। স্লোন নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। রিচ যেহেতু স্লোনকে পছন্দ করত, তাই দৌড়ে এসে একটা লাঠি দিয়ে জেনিফারকে মেরে ফেলে। ফলে জেনিফারের রক্ত স্লোনের উপর পড়ে যায়, কিন্তু তখন সবার মনে হচ্ছিল যে হয়তো জেনিফার স্লোনকে কামড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই স্লোনও জম্বি হয়ে যাবে। কিন্তু স্লোন সবাইকে বিশ্বাস করিয়ে দেয় যে সে ইনফেক্টেড নয়। রিস জেনিফারকে মেরেছে, তাই তার রক্ত তার গায়ে লেগেছে। এতে সবাই বিশ্বাস করে নেয়। এরপর সবাই এগিয়ে যেতে শুরু করে, আর এইভাবে একদিন কেটে যায়। আর সবাই এখন কলেজে আশ্রয় নিয়েছে, কিন্তু তাদের মনে হয় যে তারা ছাড়াও এখানে কেউ আছে। তাই তারা পার্কিং চেক করে আর দেখে পার্কিং এর কাছে মাত্র একটি গাড়ি পার্ক করা আছে, অর্থাৎ তাদের ছাড়াও এখানে আরো একজন মানুষ থাকতে পারে। ক্যারি ছিল এখানকার সবার মধ্যে সবচেয়ে বেশি সাহসী, এই জন্য সে নিজেকে সবার লিডার ভাবত। সে সব জায়গা চেক করে, কিন্তু কাউকেই খুঁজে পায় না। তাই ক্যারি আর তার বন্ধুরা মিলে কলেজের প্রতিটি জানালা দরজা বন্ধ করে দিতে শুরু করে, যেন বাইরের জম্বি ভেতরে আসতে না পারে। এরপর সবাই রেডিও অন করলে জানতে পারে শহরের অবস্থা খুবই খারাপ। জম্বি ভাইরাস ছড়িয়ে হাতে গোনা কিছু মানুষ নিজেদের জীবন বাঁচিয়ে সার্ভাইভ করছে। এরপর চেক করলে দেখে তাদের কাছে খাবার দাবার করার মতো কিছু খাবার আছে, কিন্তু কথা হলো বাহিরে খাবার আনতে গেলে তো তাদেরকে মরতে হবে। তাই এখন তাদের গভর্নমেন্টের পরবর্তী মেসেজ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে জম্বিরা যেন ভেতরে আসতে না পারে। এরপর সবাই জানালা দিয়ে উকি মেরে দেখতে পায় বাহিরে একটা নয়, দুটো নয়, বরং কয়েক হাজার জম্বি আছে। যদি তার একটা ভুল করে, তবে সবাইকে যন্ত্রণাদায়ক ও ভয়ানক মৃত্যুর মুখোমুখি হতে হবে। ক্যারি সবাইকে বোঝায় যে কেউ কোনো ভুল করবে না, কিন্তু ট্রেসের ক্যারির ওপর খুব রাগ হচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল যে তার মায়ের মৃত্যু ক্যারির জন্যই হয়েছে। ট্রেসকে বোঝায় যে আমাদের এখন লড়াই করা একদম উচিত হবে না, কারণ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা অনেক, আর আমরা সংখ্যায় খুবই নগণ্য। কোনোভাবে পরিস্থিতি শান্ত হয়, আর সেই রাতে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। স্লোন ঘুমিয়ে ঘুমিয়ে তার বড় বোন লিলির কথা মনে করছিল, আর তার মনে পড়ে কিভাবে শেষবার তাকে বাঁচানোর চক্করে লিলি তার বাবার সাথে ঝগড়া হয়েছিল, আর এই ঝগড়াকেই কেন্দ্র করে লিলি ঘর ছেড়ে চলে গিয়েছিল। এবং তখন থেকে এখন পর্যন্ত সে নিজের বোনকে খুঁজতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সে চাইতো আরও একবার সে আর তার বোন তার সাথেই থাকুক। তখনই স্লোনের চোখ খুলে যায়, কিন্তু তার খুব অদ্ভুত লাগছিল, কেননা তার মনে হচ্ছিল পেছনে একটি ছায়া আছে। সে সবাইকে বলে যে এখানে একটি ছায়া আছে। সবাই চেক করে দেখে, কিন্তু সেখানে কাউকেই খুঁজে পায় না। এতে করে সবার মনে হয় যে হয়তো স্লোন ভুল ভেবেছে। রিস স্লোনকে বোঝায়, তুমি চিন্তা করছো, এই জন্যই এমনটা হচ্ছে, সব কিছু ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবে না। এভাবে আরেকটি দিন পার হয়ে যায়, কিন্তু পরের দিনও স্লোনের সাথে তেমনই হয়। তার মনে হয় যে এখানে কেউ আছে যে তাদের উপর নজর রাখছে। স্লোন সিদ্ধান্ত নেয় যে তাকে খুঁজে বের করবেই। এরপর সে হলের দিকে যায়, আর ফাইনালি সে একজন ব্যক্তিকে দেখতে পায়। এরপর দৌড়ে এসে সবাইকে এই ব্যাপারে বলে। এবার সবাই স্লোনের কথা বিশ্বাস করে। তারা কলেজ চেক করে, আর শেষ পর্যন্ত তারা একটি আলমারিতে তাদের প্রফেসর বক্সটারকে খুঁজে পায়। তার হাতে একটি বন্দুকও আছে, আর এতে করে তারা বুঝে যায় যে প্রফেসর এই কলেজেই লুকিয়েছিল। এরপর সবাই তাকে জিজ্ঞেস করে যে তিনি এখানে কিভাবে এলেন। তো প্রফেসর তাদের বলে তিনি এখানে বেসমেন্টের ভেতর দিয়ে এসেছে। সবাই খুবই অবাক হয়ে যায়, আর মনে প্রশ্ন জাগে এখানে কি এমন দরজা আছে যেটা খোলা আছে, আর কেউ কি ভেতরে আসতে পারবে? কিন্তু ক্যারি সবাইকে বলে এমন কোনো দরজা নেই। তারপর স্লোন প্রফেসরকে জিজ্ঞেস করে যে আপনি প্রতি রাতে আমাদের কেন দেখতেন, আর যদি আপনি জানতেন যে আমরা এখানে আছি, তবে আপনি আমাদের সামনে কেন আসেননি? প্রফেসর বলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই সামনে আসিনি, কিন্তু এখন কোনো ব্যাপার না, আমরা সবাই একসাথে আছি। এরপর তিনি গোসল করতে চলে যায়, কিন্তু ক্যারির প্রফেসরের ওপর সন্দেহ হয়, কেননা ইনি কেন আমাদের লুকিয়ে দেখছিলেন। চাইলে তো তিনি আমাদের কাছেও আসতে পারতেন, আমাদের সাথেও থাকতে পারতেন, ইনি কি আমাদের থেকে কিছু লুকাচ্ছেন? আর তখন ক্যারির মনে হয় যে এমন তো নয় যে ওনাকে কোনো জম্বি কামড়ে দিয়েছে, আর এই জন্যই হয়তো আমরা যদি জেনে ফেলি তবে আমরা ওনাকে মেরে ফেলবো বলে আমাদের কাছে আসেনি। এরপর প্রফেসর আসার পর ক্যারি বলে আমাদেরকে আপনার হাত দেখান।
আর আপনি কেন নিজের হাত বারবার লুকাচ্ছেন? প্রথমে প্রফেসর রাজি হয় না, কিন্তু ক্যারির জেদ করার পর শেষ পর্যন্ত তিনি সবাইকে নিজের হাত দেখায়। আর দেখা যায় সত্যি তার হাতে কারো কামড়ানোর দাগ আছে। এটা দেখে ক্যারি আর বাকিরা ভীষণ ভয় পেয়ে যায়। ক্যারি এসে প্রফেসরের বন্দুক কেড়ে নেয় আর তাকে মেরে ফেলতে চায়। ট্রেস আর গ্রেস ক্যারির সঙ্গ দেয় আর বলে যে একে মেরে ফেলো, কিন্তু স্লোন সবাইকে বোঝায় যে ইনি আমাদের প্রফেসর, এখনো ওনাকে আমরা মারবো না, আমরা ওনাকে এখান থেকে বাহিরে বের করে দেব। এতে করে সবাই তার কথা মেনে নেয়। তার প্রফেসরকে বাইরে চলে যেতে বলে। প্রফেসর খুব কাঁদছিল। তিনি সবাইকে বলে, তোমরা যেমনটা ভাবছো তেমনটা একদম নয়, আমাকে কোনো জম্বি কামড়ায়নি, আমাকে একজন মানুষ কামড়েছে। প্রফেসর এরপর বলে যে যখন আমি নিজের বাড়ি থেকে কলেজের জন্য বেরিয়েছিলাম তখন দেখলাম রাস্তায় হট্টগোল, মানুষ একে অপরকে কামড়ে ছিঁড়ে ফেলছে। তখনই রাস্তায় আমার একজন ব্যক্তির সাথে দেখা হয়, তাই আমরা দুজনে নিজেদের প্রাণ বাঁচিয়ে কলেজের দিকে আসছিলাম। কিন্তু যেমনটা আমি বললাম যে বেসমেন্টে একটি গর্ত খোলা ছিল, সেখান থেকে মাত্র একজন মানুষই একবারে ভেতরে যেতে পারতো। তাই প্রথমে আমি গর্ত দিয়ে গেলাম, আর ব্যক্তিটি আসার আগে সেখানে জম্বিরা চলে আসে আর তাকে টানতে শুরু করে। আর আমি তার হাত ধরে ভেতরে আনার চেষ্টা করছিলাম। তখনই ব্যক্তিটি ভয়ে আমার হাতে কামড় দিয়ে দেয়, আর আমি তাই বাধ্য হয়ে তাকে ধাক্কা দিয়ে দেই। আর এই ঘটনাই ঘটেছিল। তোমরা বিশ্বাস করো আমাকে কোনো জম্বি কামড়ায়নি, প্লিজ আমার কথা বিশ্বাস করো। প্রফেসর তাদেরকে বিশ্বাস করানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেউ প্রফেসরের কথা বিশ্বাস করে না। তখন প্রফেসর বলেন, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে এসে দরজা খুলে দাও, আমার হাত ব্যথা করছে। ক্যারি প্রফেসরের কথা মেনে নেয়, কিন্তু যেই না দরজা খুলতে যায় প্রফেসর সুযোগ বুঝে ক্যারির হাতে কামড় দিয়ে দেয়। এরপর তিনি হাসতে শুরু করেন আর বলেন, যদি তোমাদের মনে হয় আমি জম্বি হয়ে গিয়েছি তবে ক্যারিও জম্বি অবশ্যই হয়ে যাবে। ক্যারি এতে করে ভীষণ রেগে যায়, তাই জোর করে সে প্রফেসরকে বের করে দেয়। কিন্তু এখন ট্রেস চিৎকার করে বলে যে যদি প্রফেসর জম্বি হয় তবে ক্যারিও তো জম্বি হয়ে যাবে, তাই এখন আমরা ক্যারিকেও মারবো অথবা বাইরে বের করে দিব। কিন্তু গ্রেস আর ট্রেস বোঝায় যে ক্যারি আমাদের বন্ধু, আমরা তো ওকে একটা সুযোগ দিতে পারি, তাই না? রিজ সবাইকে বিশ্বাস করে যে ক্যারি জম্বি হচ্ছে না। স্লোনও বুঝতে পারছিল না যে রিজ এত বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারছে, তাই সাবধানতার জন্য ক্যারিকে ল্যাবে বন্ধ করে দেয় যাতে কিছুক্ষণ তার উপর সবাই নজর রাখতে পারে। স্লোন রিজকে জিজ্ঞেস করে যে তোমার কিভাবে এত বিশ্বাস যে ক্যারি জম্বি হবে না? তখন রিজ তাকে নিজের গল্প শোনায় যে তার চোখের সামনে তার বাবা মা দুজনে জম্বি হয়েছে। তাই সে জানে যে যখন কেউ ইনফেক্টেড হয় তখন তার শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু ক্যারির শরীর ঠান্ডা ছিল না। রিজের এই গল্প শুনে স্লোনের রিজের ওপর কিছুটা মায়া হয়। এরপর কিছু সময় এভাবেই কেটে যায়, আর তখন রেডিওতে একটা মেসেজ আসে যে গভর্নমেন্ট শহরের বাইরে একটি শেল্টার হোম বানিয়েছে, যেখানে শুধু সেই মানুষটাই আসছে যারা ইনফেক্টেড নয়। তাই তার এই বার্তা যদি কোনো সুস্থ মানুষ শুনে থাকে তবে সে শহরের বাইরে শেল্টার হোমে যেন চলে আসে। এই মেসেজ শুনে সবাই ভীষণ খুশি হয়। স্লোন সবাইকে জানায় যে তার বাড়িতে তার বাবার একটি গাড়ি আছে, তাই তারা তার বাড়িতে যাবে আর সেখান থেকে সেই গাড়ি নিয়ে শেল্টার হোমের দিকে যাবে। কিন্তু ট্রেস সবাইকে বলে আমাদের এখানেই থাকা উচিত, কেননা যদি আমরা এখান থেকে বাইরে বেরোই তবে আমরা প্রত্যেকেই মারা যাব। ক্যারি তাকে বলে তবে আমরা এখানে কতদিন থাকবো? আর এই কথা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। স্লোনের খুবই অদ্ভুত লাগে যে এরা এত লড়াই কেন করছে, এজন্য সে বাহিরের দিকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় সে দেখে প্রফেসরের ঘরে ঢুকে পড়েছেন আর ওনার অবস্থাও খুব খারাপ। এবার সত্যি ওনাকে কোনো জম্বি কামড়েছে। এটা দেখে সে চিৎকার করে ওঠে আর সবাই চিৎকারে সেখানে চলে আসতে শুরু করে, কিন্তু প্রফেসর স্লোনের উপর হামলা করে দেয়। তাকে বাঁচানোর জন্য গ্রেস সামনের দিকে চলে যায়। বন্দুকটা ট্রেসের হাতেই ছিল, তাই সবাই ট্রেসকে গুলি চালানোর জন্য বলে। ট্রেস গুলিতে চালায়, কিন্তু সেই গুলি প্রফেসরকে নয় বরং তার বোন গ্রেসের বুকে লেগে যায় আর গ্রেস সেখানেই মারা যায়। ক্যারি তার হাত থেকে বন্দুক নিয়ে প্রফেসরকে মেরে ফেলে, কিন্তু সে গ্রেসকে বাঁচাতে পারে না। যাই হোক, তাদের আরেকজন বন্ধু মারা যায়। এখন বাকি ছিল মাত্র 4 জন। ট্রেসের খুব রাগ হয়, সে একবার স্লোনকে আবার কখনো ক্যারিকে তার বোনের মৃত্যুর জন্য দায়ী করতে শুরু করে। কিন্তু স্লোন তাকে বোঝায় যে আমাদের কোনো ভুল ছিল না। কিন্তু এখন ট্রেসের কাছে না ছিল তার মা, না ছিল তার বোন। এখন তার বেঁচে থাকার কোনো ইচ্ছেই ছিল না। সে সবার কাছে ক্ষমা চায় আর নিজেকে সেখানেই শেষ করে দেয়। এখন বাকি ছিল মাত্র 3 জন, রিচ, ক্যারি আর স্লোন। আর তার 3 জন সিদ্ধান্ত নেয় যে তারা শেল্টার হোম পর্যন্ত অবশ্যই যাবে, কিন্তু তারা পৌঁছাবে কিভাবে, কারণ বাহিরে তো অনেক জম্বি আছে। আর তখন ক্যারি সিদ্ধান্ত নেয় যে সে আত্মত্যাগ করবে। সে তাদের দুজনকে বোঝায় যে আমি জম্বিদের ডিস্ট্র্যাক্ট করতে করতে এখান থেকে নিয়ে যাব, আর তোমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাবে। তারা দুজনে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ক্যারি থামে না। ক্যারি সব জম্বিকে তার দিকে করে সেখান থেকে নিয়ে যায়। তাই বাধ্য হয়ে রিচ আর স্লোন শহরের দিকে চলে যায়। কোনোভাবে দুজন লুকিয়ে স্লোনের বাড়ি পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু রাস্তায়
তারা অনেক জম্বি দেখতে পায়, তাই বাঁচার জন্য একটি বাড়িতে গিয়ে লুকায়। কিন্তু স্লোন জানতো না যে এই বাড়িতে তার বোন লিলি থাকতো। অবশেষে তার সামনে তার বোন লিলি চলে আসে, কিন্তু এখন লিলিও জম্বি হয়ে গিয়েছে। স্লোন তার বোন লিলিকে মারতে পারে না, তাই রিস তাকে মেরে ফেলে। এখন স্লোনের জীবন থেকে সব কিছুই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু রিস তাকে বোঝায় যে সব কিছুই ঠিক হয়ে যাবে। শেষ পর্যন্ত তারা গাড়ি পায়, আর এখন তারা এই শহর থেকে বেরোচ্ছে। কিন্তু কি এমন গ্যারান্টি আছে যে শেল্টার হোম নিরাপদ? আর কি বা নিশ্চয়তা আছে যে তারা দুজন সেফভাবে শেল্টার হোমে যেতে পারবে? এইসব কিছু গল্পে আর দেখানো হয়নি, এমনকি ক্যারির সাথে কি হয়েছিল তাও দেখানো হয়নি। আমার মনে হয় এর উত্তর দ্বিতীয় পার্টে অবশ্যই পেয়ে যাব। তো তোমাদের কি মনে হয় এই গল্পে পার্ট 2 আসা উচিত? কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।